আদালতে দোষী সাব্যস্ত হলেও দুই মন্ত্রীর শপথ ভঙ্গ হয়নি বললেন আইনমন্ত্রী। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানালেন দুই মন্ত্রী। ইসলামকে রাষ্ট্রধর্ম করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট ২৮ বছর পর খারিজ। এক মাসের মধ্যে ফার্নেস অয়েলের দাম কমবে, সমন্বয় করা হবে অন্য জ্বালানি তেলের দামও, জানালেন প্রতিমন্ত্রী। তনু হত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ। ৭ দিনেও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও হতাশা। মামলার অগ্রগতি নেই বলছে পুলিশ। এবং পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকার বনের আগুন ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সৌমিত্র শুভ্র। আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হলেও দুই মন্ত্রীর শপথ ভঙ্গ হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি মনে করেন দুই মন্ত্রীর স্বপদে বহাল থাকতে সংবিধানের কোনো ব্যত্যয় হচ্ছে না। এদিকে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, রায়ের কপি হাতে পেলে তাদের পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, দুই মন্ত্রীর বক্তব্যে সংবিধান লঙ্ঘন হয়নি। এইটা একদমই পরিষ্কার যে এইখানে কিন্তু কোনো সংবিধান পূর্ণ হওয়ার কোনো ব্যাপার নাই। এখানে পদত্যাগ করার কোনো বাধ্যবাধকতা নাই। এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিবেচনার ব্যাপার। না, ভঙ্গ হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বৈঠকে এ নিয়ে কিছুই আলোচনা হয়নি। মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে একটা শব্দও আলোচনা হয়নি। এ ব্যাপারে আমরা সরকারিভাবে কোনো আলোচনা হয়নি, দলীয় ফোরামেও কোনো আলোচনা হয়নি। আলোচনা হওয়ার আগে আমি আর একটা সুইপিং রিমার্কস করব, এটা তো ঠিক নয়। পূর্ণাঙ্গ রায় দেখার পরই পরবর্তী করণীয় নির্ধারণ করবেন বলে জানান দুই মন্ত্রী। আমি জাজমেন্টের কপিটা যদি পাওয়ার পরে আমি সিনিয়র আইনজীবীদের সাথে আলাপ করব। আমি নিজেও একজন আইনজীবী, পরামর্শ করে সিদ্ধান্ত নেব, রিভিউ করব কি করব না, সেই পরবর্তী কার্যক্রমের বিষয়ে আমরা চিন্তা করব। আগে আমরা রায়ের কপি পাই, তারপর বিবেচনা করব। গত 5 মার্চ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মামলার রায় নিয়ে সংশয় এবং প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্যের জের ধরে রোববার খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে 50,000 টাকা করে অর্থদণ্ড দেয় আপিল বিভাগ। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখার বৈধতা চ্যালেঞ্জ করে ২৮ বছর আগের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ এ আদেশ দেন। আদালত আদেশে বলেন, রিটকারী সংগঠন স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির এ ধরনের রিট করার কোনো আইনি ভিত্তি নেই। সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম করার বৈধতা চ্যালেঞ্জ করে 1988 সালে একটি রিট দায়ের করেছিল স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠন। সে সময় ইসলামকে রাষ্ট্রধর্ম করার বৈধতা প্রশ্নে রুলও জারি করেছিলেন হাইকোর্ট। পরবর্তীতে ইসলামকে রাষ্ট্রধর্ম রেখে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করার বিধান রেখে সংবিধানের 15ম সংশোধনী আনা হয়। এ সংশোধনীর বিরুদ্ধেও সম্পূরক আবেদন করেন ওই সংগঠনটি। পরে রিট আবেদনটি শুনানির জন্য 3 সদস্যের একটি বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। সোমবার দুপুরে ওই বেঞ্চে শুনানির শুরুতেই আদালত যে কমিটি এই রিট আবেদনটি করেছিলেন তার এখতিয়ার নেই বলে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি এই রিট পিটিশন করার কোনো লোকাস্ট্যান্ডি নাই। সেই মর্মে মূল রিট পিটিশনটি এবং সম্পূরক রুলটিও খারিজ করে দেন। আদালতের এই আদেশের পর প্রতিক্রিয়ায় যেমনটি বলছিলেন রিটকারীর আইনজীবীরা, আমরা তো আশা করেছিলাম যে পুরো মামলাটা হিয়ারিং হবে, হিয়ারিং এর উপর মেরিট, ডিমেরিট
সরকারের বক্তব্য বা অন্য কারো যদি কোনো বক্তব্য থাকে সেটা নিয়ে এটা একটা চূড়ান্ত আদেশ আমরা আশা করেছিলাম। রাষ্ট্রপক্ষ ও রিটকারীর আইনজীবীরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় হাতে পেলে ইসলামকে রাষ্ট্রধর্ম রাখা এবং রিট খারিজের বিষয়ে বিস্তারিত জানা যাবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে কুমিল্লা ও বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচিতে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। আমাদের ব্যুরোর প্রতিবেদক এবং জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল 11টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তনু হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি সহ বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে শহীদ মিনার প্রাঙ্গণকে তনু মঞ্চ ঘোষণা করে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার। এমন একটা মেয়ে যে ওর সাথে এই ধরনের কাজটা আমরা কখনোই, ওর সাথে যে এরকম হবে কখনোই আমরা আশা করি না। প্রশাসনকে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা এখনো ছাত্র সমাজ শান্ত আছি। যদি আমরা এই শান্তভাবে থেকে যদি আমাদের বিচার না পাই তাহলে আমরা একটা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। একই দাবিতে বরিশাল নগরীর সদর রোড এলাকায় মানববন্ধন করে 5টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। এতে ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় অবিলম্বে তনু হত্যায় জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রাজশাহীতেও তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সকালে নগরের আলুপট্টি মোড়ে এর আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাস্টিসিয়াল ল ক্লাব। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও অংশ নেন। এদিকে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে স্বেচ্ছাসেবী সংগঠন স্বজন। এ সময় তারা অবিলম্বে তনু হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। তাসমিন আফরোজ, সময় সংবাদ। ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু এখন নিজেই ইতিহাসের অংশ। হত্যাকাণ্ডের 7 দিন পেরিয়ে গেলেও এখনও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তার সহপাঠী ও শিক্ষকরা। আসামিদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। তবে মামলার কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার। বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী তনু হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সহপাঠী ও শিক্ষকরা। শোক যেন রূপ নিয়েছে প্রতিবাদে। হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে মুখর তার ক্যাম্পাস। যতদিন না পর্যন্ত একটা সুষ্ঠু বিচার হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে আমরা অবস্থান নিব। যে ওর ফাঁসি হোক, এরকম কোনো কিছু আর যেহেতু ভবিষ্যতে না হয়। তনু একজন ভালো স্টুডেন্ট ছিলেন, তনু একজন ভালো সাংস্কৃতিক কর্মী ছিলেন। প্রশাসনকে আমরা আলটিমেটাম দিয়েছি, আমরা এটার সুষ্ঠু বিচার দাবি করছি। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা সহ জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি জানান তার শিক্ষকরাও। সে মিষ্টভাষী ছিল, ভদ্র ছিল, নম্র ছিল এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা আশা করছি তার হত্যার সুষ্ঠু বিচার হবে। তনু আমাদের ছাত্রী ছিল, আমাদের মেয়ে। যেই মৃত্যু হয়েছে অস্বাভাবিক মৃত্যু, এটার সর্বোচ্চ শাস্তি আমি দাবি করি। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই মুহূর্তে বলার মতো কোনো অগ্রগতি আমরা এখনো পাইনি। তো পরবর্তীতে আমরা যদি উপযুক্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানতে পারি তাহলে আপনাদেরকে জানানো হবে। গত 20 মার্চ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে অলিপুর এলাকায় একটি কালভার্টের নিচ থেকে তনুর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন নিহতের বাবা। সময় সংবাদ, কুমিল্লা। বাংলার সময়ে আরও থাকছে। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে শঙ্কায় স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্রমিক নিহতের ঘটনায় শিপইয়ার্ডের নিরাপত্তারক্ষীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, গুরুতর আহত 5, আটক 6। আগামী 1 মাসের মধ্যে ফার্নেস অয়েলের দাম কমবে এবং পর্যায়ক্রমে অন্য জ্বালানি তেলগুলোর দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। এর আগে বাংলাদেশে তেলের দাম পরিবর্তন করা হয়েছিল 3 জানুয়ারি 2013 সালে।
তখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $110। সে সময় ব্যারেল প্রতি দাম $30 নিচে নামলেও বাংলাদেশে তেলের দাম কমায়নি সরকার। তবে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে যুক্তি দেখানো হচ্ছিল তেল বিক্রির মুনাফা থেকে বিপিসি তাদের পুরনো সব দেনা পরিশোধ করায় তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। সোমবার অনেকটা হঠাৎ করেই তেলের দাম কমানোর এমন ঘোষণা এলো সরকারের পক্ষ থেকে। তেলের ব্যাপারটা বহুদিন যাবৎ আলোচনা হচ্ছে। আমরা চেষ্টা করছি যে এটাকে একটা সহনীয় পর্যায়ে আনা যায় কিনা। আশা করছি অচিরেই হয়তো হেভি ফুয়েল যেটা HFO এটা একটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট আমরা যাচ্ছি। বাকি তেলের অবস্থাও আমরা চিন্তা ভাবনা করছি যে ওইটা অ্যাডজাস্টমেন্টে যাওয়া যায় কিনা। ফুয়েলের অ্যাডজাস্টমেন্টে গেলে কি মেকানিজমে গেলে পরে আমাদের এখানে কি এফেক্টটা হবে সেটার যাচাই বাছাই চলছে। এই অ্যাডজাস্টমেন্ট কদিনের মধ্যে হতে পারে? 1 মাসের মধ্যে। গ্যাসও আমরা একটা অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, আমরা প্রপোজ করেছি। আমরা বিদ্যুৎও আবার একটা অ্যাডজাস্টমেন্ট চাচ্ছি। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকার বনে লাগা আগুন বেলা 12টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 10 জনের একটি দল টানা 6 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নাংলি এলাকায় হঠাৎ করে রোববার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লোকালয় থেকে মাত্র 1 কিলোমিটার অভ্যন্তরে অগ্নিকাণ্ডের এই ঘটনায় পুড়ে যায় বনের অর্ধ কিলোমিটার এলাকা। তবে এই ঘটনায় ছোট ছোট বৃক্ষরাজি আগুনে পুড়ে গেলেও বড় ধরনের গাছের কোনো ক্ষতি হয়নি। সুন্দরবনের অভ্যন্তরে অগ্নিকাণ্ডের এই ঘটনা এলাকাবাসী রহস্যজনক বলে মনে করেন। সবাইকে বলছি, তারপর সবাই হুনন হয়ে গেছে, তারপর তো এইসব ঘটনা ঘটছে। কেউ মধু ভাঙতে হয়, সুন্দরবনে মধুর চাক, ওই সময় আগুন দেয়, ওই চাই আগুনেই। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস বিকেলে ঘটনাস্থলে পৌঁছায়। বন বিভাগ নিরাপত্তা দিতে না পারায় ফায়ার সার্ভিস সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 6.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। পাম্প সেট করে 6টা থেকে কাজ শুরু করি, 12টা 30 পর্যন্ত 10 জনের একটা টিম অনবরত কাজ চলতে থাকে। এরপরে 12টা 30-এ আমাদের আগুন আয়ত্তে আসে এবং 1টা 30 মিনিটে আমরা সম্পূর্ণভাবে নির্বাপন করি। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে বন বিভাগ। এই কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। লোকালয়ের অতি নিকটবর্তী বনের এই অংশটুকু তো এখানে প্রতিনিয়ত গবাদি পশু মাঝে মধ্যে ঢুকে যায় বা বিচরণ করে। এমনটি হতে পারে যে সন্ধ্যার সময় ফিরাতে গিয়ে ধূমপান থেকে এই অগ্নিটা লেগে যেতে পারে। আর যদি কোনো পরিকল্পিত আমরা তদন্ত কমিটি করেছি, এই কমিটি 3 দিনের মধ্যে সার্বিকভাবে দেখে একটা রিপোর্ট দিবেন। পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবনে গত 12 বছরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 19 বার। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নাংলি এলাকা থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী ও শ্রমিকদের সঙ্গে কবির শিপইয়ার্ডের নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে 5 জন গুরুতর আহত হয়েছেন। আটক করা হয়েছে 6 জনকে। পুলিশ জানায়, সকালে 12 আউলিয়া এলাকায় একটি লরি কবির শিপ ব্রেকিং ইয়ার্ডে ঢোকার সময় সুমন নামে এক শ্রমিককে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লরিটি ভাঙচুর করে। পরে অন্যান্য শ্রমিকদের নিয়ে তারা ইয়ার্ডে হামলা চালায়। এ সময় ইয়ার্ডের নিরাপত্তা রক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে 5 জন আহত হন। পরে শ্রমিক এবং গ্রামবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এই ঘটনার পর পুলিশ ইয়ার্ডে অভিযান চালিয়ে একটি শটগান এবং 6 রাউন্ড গুলিসহ 6 জনকে আটক করে। ব্লেডের লরি মার দিয়েছে শ্রমিককে। মার দেওয়ার পরে ওনার ওয়ালের সাথে দাঁড়িয়ে 2 ঘন্টা লাগিয়েছিল লাশ। ওর ওখান থেকে কোনো সাপোর্ট না পাইয়া বাড়িতে গাড়ি আনার পরে ওই লরিকে পিছনে দিয়া লাশটা নিয়ে ওরা থানায় চলে গেছে। লাশও দেখাচ্ছে না, লাশও এখন প্রায় 5-6 ঘন্টা ঘটনা অতিবাহিত হয়ে গেছে। সেই জন্য এলাকার লোকেরা উত্তেজিত হয়ে ইয়ার্ডের মধ্যে একটা হামলা চালাইছে। ডিউটিতে খবর পাইছি যে আমার ছেলে কবির স্টিলে ওনারা গুলি করছে। গাড়িটা এই তাদের ফ্যাক্টরিতে ঢোকার পথে একজন শ্রমিককে যখন ধাক্কা দিয়েছে, ধাক্কার ফলে সে এখানে গাড়ি চাপা মারা গেছে। এই মারা যাওয়ার ফলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই লোকজন আস্তে আস্তে জমতে থাকে, তারা রাস্তা অবরোধ করে এবং তাদের উপরে গুলি বর্ষণ করে। এতে 5 জন গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে শটগানে, তবে তারা আউট অফ ডেঞ্জারে আছে।
নানা অনিয়ম আর অভিযোগ নিয়ে শেষ হয়েছে নবম ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম পর্ব। এ অবস্থায় পরবর্তী পর্বের নির্বাচন নিয়ে শঙ্কায় স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। তারা বলছেন, কমিশন শক্ত অবস্থানে গিয়ে দ্রুত সিদ্ধান্ত ও ব্যবস্থা নিতে না পারলে আগামী পর্বের নির্বাচনেও একই পরিণতি হতে পারে। এ থেকে উত্তরণে প্রথম পর্বের নির্বাচনী সহিংসতার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত কার্যকরী ব্যবস্থানের আহ্বান বিশেষজ্ঞদের। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর, কেন্দ্র দখল সহ নানা অভিযোগের পাশাপাশি প্রথম পর্বের ইউপি নির্বাচনের সহিংসতায় 9 জনের প্রাণহানি ঘটেছে। এতে নির্বাচন যেমনি প্রশ্নবিদ্ধ হয়েছে, তেমনি পরের পর্বের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ পাওয়া যাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। নির্বাচন কমিশন বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যখন নির্বাচন কমিশন নিজে বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাহলে তো নেক্সট ফেজে যে ইলেকশন এর চেয়ে ভালো হবে আশা করা যায় না। নির্বাচন কমিশন দায়িত্ব নেয় নাই, এবং তারা যদি দায়িত্ব না নেয়, তারা যদি তাদের দায়িত্ব পালন না করে, তারা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তাহলে তার পুনরাবৃত্তি ঘটতেই পারে। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক শক্তি প্রয়োগের মতো ঘটনা ঘটতে পারে। এটা মাথায় রেখে নির্বাচন কমিশনকে সুষ্ঠু পরিবেশ তৈরিতে আরো সুচিন্তিত ভূমিকা নিতে হবে। আমাদের দেশে রাজনৈতিক প্রভাব অবশ্যই আছে, যে প্রশাসনের দলীয়করণ, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দলীয়করণ, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অবক্ষয় ইত্যাদি তো আছে। কিন্তু নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না নিতে পারে, তাহলে তো তাদের এই পদে বসে থাকার কোনো অধিকার নেই। স্থানীয় সরকারের একেবারে তৃণমূল পর্যায়ের এই নির্বাচনে সহিংসতা বন্ধে কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করলেন এই বিশেষজ্ঞ। যে 14টা দল নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি একটা বৈঠকে বসা, তাদের পরামর্শ গ্রহণ করা, তাদের কাছ থেকে সহযোগিতা তারা কি করতে পারে, তাদেরকে কিছু দায়িত্ব দেওয়া। কারণ তারা যেহেতু প্রতীক বরাদ্দ করেছেন, প্রার্থী নমিনেট করেছেন, তাদের কিছু দায়িত্ব আছে। রাজনৈতিক সহিংসতা এটার দায় পুরোপুরি ইলেকশন কমিশন নিতে পারবে না, এবং এটা ঠেকানোর ক্ষমতাও নির্বাচন কমিশনের পুরোপুরি নেই। কারণ রাজনৈতিক দলগুলোকে একটা দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। নির্বাচনে দায়িত্ব পালনকারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর পদ্ধতি উদ্ভাবন ও প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা যে ঝুঁকিটা নিয়ে এই কাজটা করছেন, তাদের এই বিষয়টা স্বীকৃতি দিতে হবে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় দফা ইউপি নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার 11 ইউনিয়নে চলছে শেষ মুহূর্তে প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন সঠিক প্রার্থীকেই বেছে নেবেন তারা। আর নির্বাচন কর্মকর্তা বলছেন নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থীদের প্রচারণায় মুখর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার 11টি ইউনিয়ন। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনরাত ভোট প্রার্থনায় ব্যস্ত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। ভোটারদের মন জয়ে ভোট চেয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে জনপ্রতিনিধি বাছাইয়ে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। ভালো লোক দিকে আমরা দিব, দেশের উন্নত যারা করে, কাজ যারা করে, তারা দিতে আমরা দিতে দিব। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, তাদেরকে ভোট দিব। গাড়ি বাজার আমরা সবসময় পাওয়া যায়, তার ইলেকশনে আমরা ভোট দিব। চেয়ারম্যান পদে দলীয়ভাবে নির্বাচন হওয়ায় মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে। আমরা উন্নয়ন বঞ্চিত, আমাদের এখানে রাস্তাঘাট নেই, ব্রিজ নেই। আমি নির্বাচন করছি জনগণের এই উন্নয়নের লক্ষ্যে। যদি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন হয়, আমি আশা করি বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করার। আর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা নির্বাচন কর্মকর্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিয়োগ করা হয়েছে, কোনো অসুবিধা হবে না। আমাদের প্রস্তুতি সুন্দরভাবে আমরা সম্পন্ন করব। 31 মার্চ দ্বিতীয় দফার নির্বাচনে জেলার 11টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে 52 জন, সাধারণ এবং নারী সদস্য পদে 381 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রচারণা আর জনসংযোগে মুখর হয়ে উঠেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে নিজ নিজ মার্কায় ভোট প্রার্থনা। মিছিল, মিটিং, শোডাউন করে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। ভোটারদের সুখ দুঃখের খোঁজ খবর নিচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি, আর ভোটাররাও খুঁজছেন যোগ্য প্রার্থী। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম।
বগুড়ার শিবগঞ্জে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে 12টি ইউনিয়নে। প্রতীক বরাদ্দের পর থেকে উপজেলার ইউনিয়নগুলোতে পোস্টারে ছেয়ে গেছে। এছাড়া সমান তালে চলছে মিছিল, মিটিং আর শোভাযাত্রা। প্রত্যেক প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। আওয়ামী লীগের প্রার্থীরা চান দলীয় সরকারকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন, আর বিএনপি প্রার্থীদের দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমি যদি বিজয়ী হতে পারি, এলাকার সর্বস্তরের মানুষের অধিকার, যে বঞ্চিত মানুষগুলো আছে, মানুষগুলোর অধিকার পুনরুজ্জীবিত করবে। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে তাহলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। আমার মানুষের ভিতরে একটু ভুল ভয়ভীতি, অনেকেই সরকারের দল দেখাচ্ছে, সরকারি দলীয় যে নির্বাচন কারচুপি হবে, তো আমার বিশ্বাস ইনশাআল্লাহ ভোট সুস্থ হবে। প্রার্থীদের সামনে কিছু বলতে না পারলেও ভোটাররা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থী। প্রতিশ্রুতি যারা দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে এবং যারা এরকম কথার সাথে যাদের কাজের মিল আছে, সবসময় আমাদেরকে সুবিধা অসুবিধা দেখবে, তাকে আমরা ভোট দেব। ভালো আমাকে কাজ যাই ভালো করিচ্ছে তাকে ভোট দেওয়া লাগবে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সহ আনুষঙ্গিক সব ব্যবস্থার কথা জানালেন নির্বাচন সমন্বয়কারী এ কর্মকর্তা। আইন শৃঙ্খলা বিষয়ে আমাদের যেসব জায়গা থেকে আমরা বিভিন্ন অভিযোগ অনেক সময় পাচ্ছি, সেটা তাৎক্ষণিকভাবে থানা সেগুলো এন্টারটেইন করছে এবং ব্যবস্থা নিচ্ছে। আমাদের এখানে এসিলেন্ট সাহেব নির্বাচন কমিশন থেকে নিয়োজিত ম্যাজিস্ট্রেট হিসাবে তিনিও প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছেন। উপজেলার 12টি ইউনিয়নে 57 জন চেয়ারম্যান, 146 জন সংরক্ষিত নারী সদস্য ও 447 জন সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানকার বুড়িগঞ্জ ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় মারা গেছে একজন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। জমে উঠেছে ঢাকার কেরানীগঞ্জের 11টি ইউনিয়নের নির্বাচনী প্রচারণা। বাড়ির রাঙিনা থেকে শুরু করে চায়ের দোকান ও হাট বাজারে সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। কেরানীগঞ্জ উপজেলার 11টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 49 জন, সাধারণ সদস্য পদে 505 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 109 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করবে এরকম একজন ব্যক্তিকে আমরা ভোট দেব। যাদের দ্বারা আমাদের এলাকার উন্নয়ন হবে, এই যে আমাদের রাস্তাটা কাঁচা আছে, এই রাস্তাটা পাকা করে দিবে, আমাদের যাতায়াত সুবিধা করে দিবে, ইনশাল্লাহ আমরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করব। সমাজের বিশৃঙ্খলা এবং অন্যায় অত্যাচার থেকে যাতে শান্তিময় ইউনিয়ন হিসেবে গড়তে পারি, এটাই আমার ইচ্ছা। নানান অজুহাতে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে এবং নেতা কর্মীকে মামলার ভয় দেখে হয়রানি করছে। কেরানীগঞ্জ উপজেলার 11টি ইউনিয়নে ইলেকশন অনুষ্ঠিত হবে। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন, ট্রেনিং প্রোগ্রাম চলছে। আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী। বাংলার সময় আরও থাকছে। 11 বছর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে নাটোরে সিরিজ বোমা হামলা মামলার রায় ঘোষণা। জেএমবির 5 সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড। দ্বিতীয় দফা ইউনিয়ন নির্বাচনের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই বেড়েই চলছে প্রার্থীদের অভিযোগ। চট্টগ্রামে সকালে সন্ত্রাসীদের হামলা ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী। এ সময় তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের প্রার্থীদের অনুকূলে ফলাফল নিতে তাদের বাড়িতে হামলা চালানো হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এদিকে দুপুরে যশোরেও হুমকি ও প্রচারণায় বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা বিএনপি। তারা প্রশাসনের সাহায্য কামনা করে বলেন, পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলেই মানুষ তাদের ভোট দিতে পারবেন। দেশের বিভিন্ন স্থানে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত 13 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, মাদারীপুরে রোববার রাতে ছিলারচর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তৌফিকুজ্জামানের নির্বাচনে 3টি ক্যাম্পে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হামলা চালায়। এ সময় তারা পুরো ক্যাম্পে ভাঙচুর চালায় ও প্রতীক পুড়িয়ে ফেলে। এতে সংঘর্ষে উভয় পক্ষের 8 জন আহত হন। গতকাল রাতে পটুয়াখালীর বড়বিঘা ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী রাশেদুজ্জামান খলিল বাড়ি ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী সেলিম শিকদারের সমর্থকদের হামলার শিকার হন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। সকালে শৈলকুপা উপজেলার কেষ্টপুর গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের সবুর হোসেনের সঙ্গে একই গ্রামের এলাহির মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঝিনাইদহের কালীগঞ্জে 5টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভোরে উপজেলার মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ পাড়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, নাশকতার প্রস্তুতির খবর পেয়ে সেখানে অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে 5টি বোমা ও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। নাটোরের সিরিজ বোমা হামলা মামলায় জেএমবির 5 সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দেন। অন্য 2 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বেলা 11টার দিকে মামলার 6 আসামিকে আদালতে হাজির করে এ রায় দেওয়া হয়। তবে বোমা হামলার অন্যতম আসামি শফিউল্লাহ ওরফে তারেক কাশিমপুর কারাগারে থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। 2005 সালের 17 আগস্ট নাটোর শহরের 8টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির সদস্যরা। এই ঘটনায় নাটোর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ 11 বছর ধরে মামলার মোট 62 জনের সাক্ষীর মধ্যে 42 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই মামলার রায় দেওয়া হয়। তিনজনকে শাস্তি দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে। আর বাকি 7 জন ছিল, সে 7 জনের মধ্যে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড আর অবশিষ্ট 2 জনকে খালাস দেওয়া হয়েছে। আমরা এই মোকদ্দমায় সন্তুষ্ট হয়েছি, কিন্তু আংশিকভাবে হলেও 2 জনকে যেহেতু খালাস দেওয়া হয়েছে, রাষ্ট্রপক্ষ আমরা চিন্তা ভাবনা করবো যে আপিল করা যায় কিনা। পুরান ঢাকায় পূর্ণাঙ্গ যাত্রা শুরু করল আসগর আলী হসপিটাল। সকালে গ্যান্ডারিয়ায় অত্যাধুনিক চিকিৎসা সেবা নিয়ে গড়ে ওঠা হাসপাতালের শুভযাত্রা ঘোষণা করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে দক্ষ নার্স আর বিশ্বমানের রোগ নির্ণয়ের সুবিধা পাওয়া যাবে এই হাসপাতালে। যা কিছু নতুন তার শুরুই পুরনো ঢাকায়। এই স্লোগানকে সামনে রেখে গড়ে তোলা হয়েছে সিটি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আসগর আলী হসপিটাল। সোমবার সকালে গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠের পাশে 11 তলা হাসপাতালের আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সেবা শুরু হয়। পূর্ণাঙ্গ যাত্রা উপলক্ষে সকালে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। হাসপাতালের প্রতিষ্ঠাতা জানান, পুরনো ঢাকার চিকিৎসা প্রার্থীদের ঘরের কাছেই আধুনিক চিকিৎসা সেবার সুযোগ করে দিতে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। আগামী দিনে আমাদের মতো আরো 2-10 জন আগে আসবে পুরাতন ঢাকাতে আপনার এই ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা দেওয়া। মানুষকে আমরা সেবা দিতে চাই, এখানটা আরো বেশি অ্যাডভান্টেজ পাবে, খুশি হবে ট্রিটমেন্টে, ডক্টরে, হসপিটালে, এনভায়রনমেন্টে। এ সময় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে হসপিটালের পরিচালক জানান, অত্যাধুনিক হসপিটালটিতে দেশের একমাত্র মডিউল অপারেশন থিয়েটার রয়েছে, যেখানে অস্ত্রোপচারের সময় রোগীর দেহে সংক্রমণের কোনো আশঙ্কা থাকে না। তখনই তিনি স্বপ্ন দেখেছিলেন যদি একটি আধুনিক হাসপাতাল পুরনো ঢাকায় প্রতিষ্ঠা করা যেত। আর এখন স্বপ্ন অটুট এবং তা আজ বাস্তবে রূপ নিয়েছে। এই প্রচেষ্টাকে আমরা নতুন প্রচেষ্টা যোগ করে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব। সার্বক্ষণিক আইসিইউ সুবিধার পাশাপাশি হাসপাতালে রয়েছে রোগ নির্ণয়ের অত্যাধুনিক সব যন্ত্রপাতি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে মামলা অনুযায়ী প্রয়োজনীয় বিচারক না থাকায় বিচারিক কাজে গতি আসছে না। গত 1.5 দশকে মামলার সংখ্যা জ্যামিতিক হারে বাড়লেও সে অনুযায়ী বাড়েনি বিচারকের পদ। 1.5 লাখেরও বেশি মামলার বিচারের জন্য বিচারক রয়েছেন মাত্র 75 জন। এর ফলে বিচারিক কাজের সৃষ্টি হচ্ছে দীর্ঘসূত্রতা এবং দেখা দিচ্ছে মামলার জট। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজের অধীন বিভিন্ন আদালতে সর্বশেষ তথ্য অনুযায়ী বিচারাধীন মামলা রয়েছে 1,06,515টি। এর বাইরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলার সংখ্যা অন্তত 21,000। এসব মামলা বিচারিক কার্যক্রম চালানোর জন্য 41 জন বিচারক থাকার কথা থাকলেও রয়েছেন 34 জন। একইভাবে মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন 22,628টি মামলা বিচারের জন্য বিচারক রয়েছেন মাত্র 13 জন। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন 26,000 মামলা বিচারের জন্য 8 জন ম্যাজিস্ট্রেট থাকার কথা থাকলেও 2টি পদ শূন্য রয়েছে। এই অবস্থায় সৃষ্টি হচ্ছে মামলা জট। দীর্ঘ প্রসিডিউর ফলো করে, এতেই করে মামলার একটু জটিলতা হয়। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। মামলার সংখ্যা বেড়েছে, মানুষ বেড়েছে, অপরাধ বেড়েছে, অপরাধ প্রবণতা বেড়েছে, কিন্তু সেই অনুপাতে আমাদের কোর্ট সৃষ্টি হয়নি। সময় মতো সাক্ষী আদালতে না আসা বিচারিক কাজে দীর্ঘসূত্রিতার অন্যতম কারণ বলে মনে করেন আইনজীবীরা। এক্ষেত্রে অভিযোগের তীর যথারীতি পুলিশের দিকেই। আদালত থেকে যে সমনগুলো ইস্যু হয়, কারণ আদালত তো সরাসরি সেই লোককে হাজির করার জন্য মাধ্যম তো পুলিশ। আমরা আন্তরিকের সাথে করতে চাই, যদি না হয়ে থাকে সেটা অবশ্যই আমরা করব। এজলাসের জন্য প্রয়োজনীয় জায়গা না থাকায় দীর্ঘদিন ধরে বিচারকের নতুন পদ সৃষ্টি হয়নি বলে জানান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। আমরা মন্ত্রণালয়ের চেষ্টা করছি এই কোর্ট বিল্ডিংয়ের উপর আরেকটা ফ্লোর করার জন্য। যদি এইটা হয় আমরা আরো কিছু জজ আনতে পারবো, আরো কিছু ব্যবস্থা নিতে পারবো, যার ফলে সবাই সেই সুফলটা আমরা সবাই পাবো। এই অবস্থায় মামলা নিষ্পত্তির ক্ষেত্রে গতি আনার জন্য বিচারকদের পক্ষ থেকে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। জনগণ কষ্ট পাচ্ছে, ঠিক আছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বরিশালে গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেফতার 2 জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। দুপুরে মামলার আসামি শরীফুল ইসলাম সোহেল ও রাজু ব্যাপারীকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত 26 মার্চ রাতে নগরীর রূপাতলীর চান্দুর মার্কেট এলাকার গাউছিয়া সড়কে নিজ বাড়ির কাছেই গৃহবধূ লাকির ওপর পাশবিক নির্যাতন চালায় বখাটেরা। এ ঘটনায় নির্যাতিতা নিজেই বাদী হয়ে কোতোয়ালি থানায় 3 জনকে আসামি করে মামলা দায়ের করেন। নগরের রূপাতলী এলাকায় লাকি বেগম নামে এক গৃহবধূ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় লাকি বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা 2 জন আসামিকে গ্রেফতার করেছি, তাদেরকে আদালতে সুপর্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লিবিয়ার বেনগাজিতে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে পড়ে গুলিতে নিহত আব্দুর রহিমের গ্রামের বাড়ি রাজবাড়িতে চলছে মাতম। রোববার দুপুরে রহিমের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছায়। স্বজনরা জানান 4 বছর 8 মাস আগে স্থানীয় এক দালালের মাধ্যমে 2,65,000 টাকায় মিশরে যান আব্দুর রহিম। ভালো বেতন না পাওয়ায় সেখান থেকে 8 মাস পর চলে যান লিবিয়ায়। সবশেষ গত রোববার বাংলাদেশ সময় বেলা 12টার দিকে লিবিয়ার রাজধানী বেনগাজিতে সেনাবাহিনীর গুলিতে নিহত হন আব্দুর রহিম। এদিকে রহিমের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তার স্বজনরা। নারায়ণগঞ্জে বহুল আলোচিত 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন 31 মার্চ ধার্য করা হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের 2 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এর আগে সকাল 10টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ মামলার 23 আসামিকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। বেলা 11:15টার দিকে বিচারক সৈয়দ এনায়েত হোসেনের এজলাসে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরে 7 খুনের ঘটনায় করা 2 মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে তাদের আবারও জেল হাজতে পাঠানো হয়। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় 2টি মামলা করে নিহতদের পরিবার। সাক্ষীদের মধ্যে 5 জনের মধ্যে 2 জন 4 জনের সাক্ষী বিজ্ঞ আদালত গ্রহণ করেছেন এবং জবানবন্দি গ্রহণ করেছেন এবং আসামি পক্ষের 35 জন আসামি পক্ষের আইনজীবী এই 2টি মোকদ্দমায় সাক্ষীদের জেরা করেছেন। বাকি 3 জন সাক্ষী সময় চেয়েছেন, বিজ্ঞ আদালত সময় মঞ্জুর করেছেন। ওই সাক্ষীরা পরবর্তী 31/3/2016 তারিখে সাক্ষী দিবেন। চট্টগ্রামে অর্থ আত্মসাতের অভিযোগে আরকেএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 3 ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছেন এক কোরিয়ান নাগরিক। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরের আদালতে এই মামলা দায়ের করা হয়। আইনজীবী জানান আগামী 15 দিনের মধ্যে বায়াজিদ থানার ওসিকে এ বিষয়ে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলা এজাহার থেকে জানা যায় কিছুদিন আগে কোরিয়ান নাগরিক মিস ওসি সুক বায়াজিদ এলাকার আরকেএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও তার 2 ভাইকে কারখানার ফ্লোর ভাড়া দেওয়ার জন্য 50 লক্ষ টাকা দেন। কিন্তু এখন সময় পেরিয়ে গেলেও ফ্লোর বুঝিয়ে না দিয়ে অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাকে।
তাতে প্রতিষ্ঠানটির 3 পরিচালকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। তিন ভাই তারা ওনাকে একটা ফ্লোর দেওয়ার জন্য 50 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে ফ্লোরও দেয় নাই ওনাকে, টাকাগুলো ওনাকে রিটার্ন দিচ্ছে না। তো আমরা আজকে কোর্টে মামলা করলাম, মাননীয় আদালতে উনি নিজেই জবানবন্দি দিয়েছেন। আদালত 15 দিনের মধ্যে ওসি বাইজিৎকে বলেছেন যে এই ব্যাপারে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। ঝালকাঠিতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল করিম এই আদেশ দেন। এই মামলার অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নাজমুল হোসেন পলাতক রয়েছেন। মামলার বিবরণী থেকে জানা যায়, কাঠালিয়া উপজেলার উত্তর বাঁশবুনিয়া গ্রামের মোহাম্মদ আল আমিনের সঙ্গে তার ভাই নাজমুল হোসেন ওরফে আজমুলের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে 2010 সালের 24 সেপ্টেম্বর নাজমুল হোসেন ও তার সহযোগী বেল্লাল হোসেন আল আমিনকে জবাই করে হত্যা করে। এই ঘটনার পরদিন নিহতের বাবা জিয়াউল হক বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন আদালত। আপন ভাইকে আরো 2 আসামি তাকে হত্যা করছে নির্মমভাবে। সেই মোকদ্দমা আজকে একজন নাজমুল ওরফে আজমুল তার ফাঁসি হয়েছে এবং আরেকজন যাবজ্জীবন বেল্লালকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। পিরোজপুরে 2 জনকে হত্যার দায়ে গৌতম রায় নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ গোলাম কিবরিয়া এই রায় দেন। মামলার নথি থেকে জানা যায়, 2011 সালের 2 ফেব্রুয়ারি পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দণ্ডপ্রাপ্ত গৌতম তার স্ত্রী সীমাকে হত্যা করে। এ সময় স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করে গৌতম। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় ওই দিনই গৌতমকে আটক করে পুলিশ। পরে আদালতে তার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আদালতে দোষী সাব্যস্ত হলেও 2 মন্ত্রীর শপথ ভঙ্গ হয়নি বললেন আইনমন্ত্রী। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানালেন 2 মন্ত্রী। ইসলামকে রাষ্ট্রধর্ম করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট 28 বছর পর খারিজ। এক মাসের মধ্যে ফার্নেস অয়েলের দাম কমবে, সমন্বয় করা হবে অন্য জ্বালানি তেলের দামও, জানালেন প্রতিমন্ত্রী। তনু হত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ। 7 দিনেও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও হতাশা। মামলার অগ্রগতি নেই বলছে পুলিশ। এবং পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকার বনের আগুন 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।